আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আমাদের অনুশীলনী সলভিং যে কোর্সটা ছিল সেটার আজকে রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের 4 নম্বর অধ্যায়। জৈব রসায়নটা আমরা শেষ করে ফেলছি ভাই। 4 নম্বর অধ্যায় যেটা আছে সেটা নিয়ে পড়াশোনা করব। সেটা কি? তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন অংশটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অবভিয়াসলি গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু কনসেপচুয়াল জিনিসপত্র আছে, ম্যাথমেটিক্যাল টার্ম সহ। তো দুই জায়গা থেকেই বেশ গুরুত্বপূর্ণ। আমরা ইন ডিটেলস ইনশাল্লাহ এটাকে কমপ্লিট করে ফেলবো। আমি আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ আশিকুল ইসলাম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যাক, আসো আমরা আমাদের এমসিকিউটা ফার্স্ট থেকে শুরু করি। দেখো, আশা করি সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রথমে দেখো ভাইয়া, আমাদের যেটা 1 নম্বর টপিকের ভিতরে সেটা হচ্ছে আসলে পরিবাহী এবং ফ্যারাডের সূত্রভিত্তিক। বলো তো পরিবাহী কারা? যারা পরিবহন করতে পারে, তাই না? কীভাবে পরিবহন করতে পারে? মুক্ত ইলেকট্রন দ্বারা অথবা আয়ন দ্বারা। এই দুইভাবে মেইনলি পরিবাহীকে ভাগ করা হয়। একটা হচ্ছে ইলেকট্রনীয় প্রবাহী আর একটা হচ্ছে ভাই আয়নিক প্রবাহী। যাক, আমরা কোর্স চিনের ডিটেলসে ইনশাল্লাহ সেগুলোকে কমপ্লিট করব। দেখো, প্রথমে আমরা শুরু করি। চিনি এবং গ্লুকোজের দ্রবণ হলো নিচের কোনটি? নিচের অপশনগুলো দেখো, যদি এটা স্প্লিট হয়ে গেছে দ্যাটস এরকমভাবে দেওয়া, নো প্রবলেম। চিনি এবং গ্লুকোজের দ্রবণগুলা কি? তো দ্রবণগুলা কি বলতে দেখো, তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য সেগুলাই হবে যেগুলো আয়নিত হয়। চিনি কি আমার আয়নিত হয় ভাইয়া? গ্লুকোজ আয়নিত হয়? উত্তর হচ্ছে না। ইলেকট্রনীয় প্রবাহী না ভাইয়া, ইলেকট্রনীয় প্রবাহীও না। ইলেকট্রনীয় প্রবাহী যেমন আমি বলি তোমাকে কপার, অ্যালুমিনিয়ামের তার, তোমার কাছে যে বিদ্যুতের ওয়্যারগুলো আছে না, সেগুলোকে ইলেকট্রনীয় প্রবাহী বলে, কারণ সেগুলোতে মুক্ত ইলেকট্রন প্রবাহ করে। ওকে। তড়িৎ অবিশ্লেষ্য, এক্স্যাক্টলি, এটা দ্রবণীয় হবে বাট তড়িৎ অবিশ্লেষ্য। অধাতব পরিবাহী, একমাত্র অধাতব পরিবাহী, এটা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল প্রশ্নের জন্য ভাইয়া। হ্যাঁ, একমাত্র অধাতব পরিবাহী, একমাত্র অধাতব পরিবাহী কি বলতো ভাইয়া? গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে আমার একমাত্র অধাতব পরিবাহী, মাথায় রাখবা। ঠিক আছে, ওকে। চলে আসো তাহলে, আমাদের সঠিক উত্তর এখানে কে? এই যে আমাদের গ নাম্বারটা। ওকে, এরপরে আসো আমাদের 2 নম্বর কোশ্চেন থেকে আমরা শুরু করি। গলিত সোডিয়াম ক্লোরাইডের পরিবাহিতার কারণ কি? সোডিয়াম ক্লোরাইডের ভিতরে আসে আসলে কে ভাই বলো তো? সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড মাইনাস আয়ন। তো এখানে আমার পরিবহনের কারণটা কে আসলে? এই মুক্ত আয়ন। ক্লিয়ার? ওকে। সেমিকন্ডাক্টর রূপে কোন মৌলটি ব্যবহৃত হয়? দেখো, এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফার্স্ট অফ অল বোর্ডের কোশ্চেনগুলো কমপ্লিট করতেছি। আচ্ছা, সেমিকন্ডাক্টর রূপে কোনটি ব্যবহৃত হয়? কপার, কপার তো আমার কন্ডাক্টর। অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। জিঙ্ক কন্ডাক্টর। জার্মেনিয়াম, এক্স্যাক্টলি, সিলিকন, জার্মেনিয়াম। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? তো এটা তো ফিক্সড ভ্যালু। হ্যাঁ, তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হাইড্রোজেন, জিঙ্ক, কপার, এই তিনজনেরটা অন্তত মাথায় রাখবো, তিনটারই। ঠিক আছে, তো হাইড্রোজেনেরটা তো হাইড্রোজেন আর জিঙ্কেরটা, হাইড্রোজেন, জিঙ্ক, কপার, এদেরটা মাথায় রাখবো। তো জিঙ্কেরটা যেটা হয় সেটা হচ্ছে এই যে 3.388 × 10⁻⁴ গ্রাম পার কুলম। সঠিক উত্তর হচ্ছে ক। তো যেহেতু এটা বোর্ড কোয়েশ্চেন, তুমি কিন্তু এটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো বোর্ডের ক্ষেত্রে, তাই না? বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে। তো বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে জেড, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটাকে আমরা জেড বলি, জেড সমান কি বলতাম বলো তো? ডাব্লু, ডাব্লু না, ধরো এটাকে আমরা এমই বলি, এম বাই এনএফ। এনটা কি ছিল? তার আয়ন। তো এম জিঙ্কের জন্য কত ছিল বলো ভাইয়া? জিঙ্কের জন্য এম হচ্ছে 65, এনটা কত? 2, জিঙ্ক 2+ যেহেতু হয়, আর এফ এর পরিমাণটা হচ্ছে 96500। তাহলে এই ক্যালকুলেশন করলে কিন্তু তুমি ক নাম্বারটা পাবা। আচ্ছা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিচের কোনটির সব থেকে বেশি? তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেরের মানটা দেখো কিসের উপর নির্ভর করতেছে? ভর এবং তার যোজনী, কারণ এফটা তো ফিক্সড, তাই না? ভর এবং তার যোজনী। ভর এবং তার যোজনী বলতে এইটা কিন্তু আসলে এই ভর বাই যোজনী, M/N, ধাতুর ক্ষেত্রে আসলে ভর বাই যোজনীটাকে বলা হয় তার তুল্য ভর, ই। কি বলা হয় বলো? একটা নতুন টার্ম শিখলা, যদি আগেও জানতে পারো তুমি, তুল্য ভর ই বলা হয়। তাহলে যার তুল্য ভর বেশি সেটাই আসলে কি হবে? তারই আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ভ্যালু বেশি হবে। যেমন সিলভারের দেখো, এটা তুল্যভর বেশি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সিলভার কত? 47 তার পারমাণবিক সংখ্যা, তার কিন্তু আয়ন মাত্র Ag+। ওকে, তার মানে তার ভর তো ধরো 103-এর কাছাকাছি হয়, বাই হচ্ছে 1, এরকম হবে হচ্ছে তার তুল্য ভর। আর অন্যান্য কপার দেখো, কপারের ভর কত? 63, আবার ভাগ হয়ে যাবে 2 দ্বারা, কপার 2+, যেহেতু ফেরামের ক্ষেত্রেও সেম, তার ভর যেটা সেটাকে 2 দ্বারা ভাগ হয়ে যাবে, যদিও তাদের ভরটা খুব বেশি না। আবার ক্রোমিয়ামের ক্ষেত্রেও সেম, সেটাতেও। তাহলে সঠিক উত্তর তুল্য ভর যেহেতু আমাদের সিলভারেরই বেশি হচ্ছে, তার মানে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের পরিমাণটাই বেশি হবে। ওকে, পরের কোশ্চেনটা, 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়নে ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? আচ্ছা, কে অধিক পরিমাণে সঞ্চিত হবে? কথা হচ্ছে যে ধরো আমি তোমাকে একটা সিম্পল ক্যালকুলেশনটা দেখাই। ধরে নাও ক্যালকুলেশনটা এরকম। সেটা হলো আমাদের সোডিয়াম প্লাস ধাতু আছে, সোডিয়াম প্লাস ধাতু আছে। সে আমার একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হতে পারে বলো? সোডিয়াম। এটা কি বিজারণ ঘটতেছে না? বিজারণ। এই বিজারণ কাহিনীটা ঘটে কোথায় বলো তো ভাইয়া? ক্যাথোডে।
ক্যাথোডে ঘটে কিন্তু আমাদের বিজারণটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে সোডিয়াম ধাতুটা ঘটতেছে, অ্যাকুয়াস সলিউশন থেকে সোডিয়ামটা ধাতু ঘটতেছে। ওকে, সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন করলে কি হতেছে, সোডিয়াম ধাতুতে পরিণত হচ্ছে, এই ঘটনাটা। তো এখানে আসলে একটা ইলেকট্রন, এটা কিন্তু আসলে 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন। যদি আমি এটাকেই বলি ম্যাগনেসিয়াম 2 প্লাস, তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস 2 মোল ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হবে। ওকে ভাই, ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হচ্ছে। তাহলে দেখো আয়ন থেকে 1 মোল পরিমাণ তৈরি করতে আসলে কত এর ইলেকট্রন লাগতেছে, 2 মোল ইলেকট্রন লাগতেছে। এর 1 মোল তৈরি করতে কত, 1 মোল ইলেকট্রন লাগতেছে। তাহলে এটা চার্জের পরিমাণের উপর নির্ভর করতেছে যে 1 মোল পরিমাণ পদার্থ পেতে কোথায় আমার কত মোল ইলেকট্রন লাগতেছে, তাই না? চার্জের পরিমাণের উপরে 1 মোল থেকে আমি 1 মোল পাচ্ছি, বাট এখানে 2 মোল থেকে 1 মোল পাচ্ছি, 2 মোল ইলেকট্রন থেকে 1 মোল পাচ্ছি। তো সেম টু সেম, তাহলে আমরা বুঝতে পারতেছি চার্জ যত বেশি হবে তার কিন্তু মানে সেখানে আমি যদি 1 ফ্যারাডে, যেমন এখানে আমি বলি যে 2 মোল বা 2 মোল মানেই হচ্ছে 2 ফ্যারাডে, আসলে যে আমাদের 2 ফ্যারাডে বিদ্যুৎ থেকে আমরা পাবো হচ্ছে 1 মোল ম্যাগনেসিয়াম। তাহলে 1 ফ্যারাডে থেকে কত পাবো বলো তো, 1/2 মোল ম্যাগনেসিয়াম, এমন না? এমন কিন্তু এই কোয়েশনটা, বাট এখানে 1 মোল থেকে 1 মোল পাবো। তাহলে আমাদের চার্জ যেরকম সেটার উপর নির্ভর করতেছে। যেমন এটা জিঙ্কের ক্ষেত্রে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, তাহলে জিঙ্কের 1 মোল পাবো। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3 ফ্যারাডে লাগবে, তাহলে আমরা অ্যালুমিনিয়ামের 1 মোল পাবো। পটাশিয়ামের ক্ষেত্রে 1 লাগবে মাত্র, তাহলে আমরা 1 মোল পাবো। ক্যালসিয়ামের ক্ষেত্রে 2 লাগবে, তাহলে আমরা 1 মোল পাবো। বাট আমি দিচ্ছি এখানে কত, 1 ফ্যারাডে, তাহলে সেখানে সব থেকে বেশি পাবো হচ্ছে এটার ক্ষেত্রে। এটাতে আমরা 1 মোলই পাবো, এটাতে পাবো হচ্ছে ভাই কত বলো তো, হাফ মোল। হ্যাঁ, এটাতে পাবো হচ্ছে আমরা 1/3 মোল। নিজে একটু ক্যালকুলেশন করে দেখো, আমি যেরকমভাবে আগেরটাতে বুঝলাম, এখানেও আমরা পাবো হচ্ছে ভাই হাফ মোল। এই ওকে, চলে আসো। এরপরে বলতেছে ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে কপার সালফেটের দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে। সেম, আশা করি এটা বুঝতেই পারতেছো। 1 মোল যদি জমা করতে চাই কপারের জন্য, এটা ম্যাগনেসিয়ামের মতো কত, 2 ফ্যারাডে, তাহলে 2 ফ্যারাডে খ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা যাই। নেক্সট কোয়েশ্চেনটা আসো। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখো, 5 মানে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি আমরা 30 সেকেন্ড ধরে একটা ইলেকট্রোডের ভিতর দিয়ে চলে, তাহলে মোট চার্জ কত হবে। আমরা জানি আসলে আই বা বিদ্যুৎ প্রবাহ সমান Q/T। কিউ মানে হচ্ছে কুলম, টি পার সেকেন্ড, তাহলে কুলম পার সেকেন্ডই হয় হচ্ছে অ্যাম্পিয়ার। তো আমাদের অ্যাম্পিয়ারের ভ্যালুটা দিয়ে দিয়েছে 5 গুণিত আমরা যদি টি কত 30 সেকেন্ড 30 করে দিই, তাহলে আমাদের কিউ কুলম্বের ভ্যালুটা চলে আসে। এটা কত হয় ভাই, 150। তোমার সঠিক উত্তরটা 150 কুলম হবে, বইয়ের উত্তরটা একটু ভুল দেওয়া আছে, এটা ঠিক করে নিও। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো 1 মোল সিলভার ক্যাথোডে জমা করতে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে। কত ফ্যারাডে বলো তো, 1 মোল সিলভারের জন্য, কারণ সিলভার প্লাস আয়ন তো একটাই হয়, তাই না? মানে এই যে এরকম হয় না, আমার সিলভার প্লাস প্লাস হচ্ছে একটা ইলেকট্রন, তাহলে তো আমার সিলভার আয়নটা জমা হয়ে যাবে ক্যাথোডে সলিড আকারে। এটা ছিল হচ্ছে আমাদের অ্যাকুয়াস। আচ্ছা, তাহলে এই উত্তর অনুযায়ী কত ফ্যারাডে লাগতেছে আমাদের, 1 ফ্যারাডে। আচ্ছা, সিলভার নাইট্রেট দ্রবণে 60 মিনিটে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম জমা হবে, এমন একটা জিনিস আমাদেরকে দেওয়া আছে উত্তরটা, তাই না? মানে কোশ্চেনটাতে আর কি। ওকে, তো চলে আসো, আমরা যদি কোশ্চেনটার উত্তর কমপ্লিট করতে চাই, আমরা কি করব বলো তো ভাই? সিম্পল, আমরা জানি ফ্যারাডের সূত্র, ডাব্লিউ প্রথম সূত্র যেটা, সেটা কি বলতো, ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ। তাহলে জেড আইটি, জেড এর ভ্যালুটা কত, M/NF IT, এমন। তো আমাদের ডাব্লিউ এর পরিমাণটাই চাইছে, এম সিলভারের জন্য কত, সেটা 107। ওকে, এন 1 × 96500 ইন্টু কতক্ষণ ধরে বিদ্যুৎ এবং কতটুকু বিদ্যুৎ ছিল হচ্ছে আমাদের 60 মিনিট 5 অ্যাম্পিয়ার। 60 মিনিট মানে কত সেকেন্ড বলো তো, 5 অ্যাম্পিয়ার মানে 5 দিয়ে দিলাম, 60 মিনিট মানে হচ্ছে আমাদের 60 মিনিট ইন্টু সেকেন্ড মানে 3600 সেকেন্ড বা 1 ঘন্টা। এই ক্যালকুলেশন তোমাকে করতে হবে। তো আমি তোমাকে বলবো যে যেহেতু এটা আমাদের বোর্ড কোয়েশ্চেন, আমরা যে সকল ভার্সিটির কোয়েশ্চেনে আসবো যেগুলোতে আমাদের উইদাউট ক্যালকুলেটার, সেগুলো আমরা ক্যালকুলেটার ছাড়াই করবো। আর বোর্ড কোয়েশ্চেনের ভিতরে এগুলো আমাদের ক্যালকুলেটার দিয়ে আমরা উত্তর করে ফেলবো, তাই না? কারণ এগুলো তো বোর্ড কোয়েশ্চেন। বাট আমরা কিন্তু পড়তেছি আসলে মেডিকেলের জন্য। সো মেডিকেলে যে এরকম কোয়েশ্চেন আসবে না এটা কোনো বাধা ধরা কথা না, আসতেই পারে, চলে আসতেই পারে। তো আমরা হ্যান্ড ক্যালকুলেশনটা ভার্সিটি বা মেডিকেল বা যেটা আমার অ্যাডমিশন টাইপের যে কোয়েশ্চেন, ওরাও তো আছে আমাদের এমসিকিউ এর ভিতরে, সেখানে যে কমপ্লিট করবো, ঠিক আছে? আর এই টাইপের কোয়েশ্চেন যেগুলোতে আমরা ইজিলি ক্যালকুলেটর ইউজ করতে পারি, সেগুলোতে ক্যালকুলেটর করে ফেলবো। কারণ এখানে কোয়েশ্চেনটা করার ক্ষেত্রে জানেই, মানে কোয়েশ্চেন নির্মাতা জানে যে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা। তারপরে যদি আমি একটু হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিকটা দেখিয়ে দিই, দেখো এই 0000 তুমি কাটবা, বেসিক যেগুলো কাটা যাবে সেগুলো তুমি কেটে ফেললা, 5 6 30 মানে 107 ইন্টু হচ্ছে তোমার 30, এমন বাই থাকবে কত, 9 6 5 এমন। আচ্ছা, এবার যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি 3.0 করলা, এখানে একটা নিলা, 10.7 করলা, এখানে আর একটা নিয়ে নিলা। তাহলে দশমিক অনুযায়ী আমার থাকে হচ্ছে 10.7 ইন্টু 3 বাই হচ্ছে 9.65 এমন। তো আমরা 9.65 বলবো না, 9.6 নিয়ে নিবো এটাকে। তাহলে এক্স্যাক্ট যদি আমরা এটাকে দিয়ে এলিমিনেট করি, তাহলে পাই হচ্ছে কত,
এটা হয় হচ্ছে আমাদের এরকমভাবে আমরা 10.7 নিলাম ভাইয়া, আর এখানে পাই হচ্ছে আমরা 3.2 এমন, ঠিক আছে। ওকে, তো 3.2 10.7 এই আমাদের ডিভাইডেশনটা। তো এই ডিভাইডেশনটা তুমি চাইলে এমনিও করতে পারো। এমনি বলতে এই যে কত আমাদের 32 দিয়ে হচ্ছে 107কে, তাহলে আমরা 3 দিয়ে যদি করি তাহলে চলে আসে হচ্ছে আমাদের, আসলে 3 দিয়ে করলে চলে আসে 3 দুগুণা 6, 3 তিরিকে 9, তাই না, 96। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের কত বলো, আমাদের এখানে থাকে 4 আর এখানে থাকে হচ্ছে 4 আর 7 মানে 7 4 11। তাহলে 11তে এখানে দশমিক নিয়ে নিতে হবে, তাহলে 110। আবার তুমি এটাকে কত করবা, ওই 3 দিয়েই করবা, তাহলে 3 পয়েন্ট সামথিং এরকম একটা উত্তর আসবে। আমি একটু তোমাকে ক্যালকুলেটর দিয়ে উত্তরটা বের করে দেখাই যে আমরা যেটা করলাম সেটার উত্তরটা কি ঠিক আছে কিনা। 107 ইন্টু 5 ইন্টু 3600 বাই হচ্ছে 96500। আচ্ছা ওয়েট, 107 আমরা কি ভুল করছি কোথাও একটু, 1 মিনিট ভাইয়া, 3600 107 ইন্টু 5 ইন্টু 3600, তাই না? তাহলে 5 6 30, 9 6 5 00, আমরা 9 6 5 00 এখানে কাটলাম, এখানে থাকে হচ্ছে 36। আরে ভাইয়া এটা কি করলাম বলো তো, এখানে থাকে কি দেখো তো, একটু ভালো করে লক্ষ্য করবা না? ইস, তাই তো বলতেছি এত সুন্দর ক্যালকুলেশন কেমন হইতেছে। আচ্ছা সরি, এখানে দেখো কত হয়, 6 6 36 বা এরকম, তাহলে 5 6 30 ইন্টু তো 6 আছে একটা, 107 ইন্টু 30 ইন্টু কত আছে এখানে 6 একটা, তাই না, আরেকটা তো 6 আছে, তাহলে 3 4 18 180, 9 6 5 এমন দিলাম। ধরো আমি আরেকটু দেই, 107 ইন্টু 180 বাই কত 9 6 5 এমন। আচ্ছা, তো তুমি যদি এখন চাও যে ভাই আমি এটাকে ক্যালকুলেশন করব হচ্ছে কাইন্ড অফ আলাদাভাবে বলতে কেমন, মানে আমাদের জন্য ইজিয়ার ক্যালকুলেশন হচ্ছে এটাকে তুমি মানে অ্যাবাউট 9.65 যদি ধরো, তাহলে আমি এটাকে 1.9 ধরবো, ঠিক আছে। তাহলে আমি এটাকে 9.65 যেটা, সেটাকে অ্যাবাউট টু 10 এর কাছাকাছি ধরবো, আর এটা আমাদের 1.8 মানে অ্যাবাউট টু 2 এর কাছাকাছি। যদি তাই হয় তাহলে এটা থাকবে কত, 107 গুণ 2 বাই, মানে কিছুটা ইরোড কিন্তু থাকবেই, নো প্রবলেম, আমরা এমসিকিউ সলভ করতেছি, এটা ইটস ওকে, 10। তার মানে এখানে আমাদের ক্যালকুলেশন থাকবে হচ্ছে 10 দুগুণ, তার মানে 20 20.01 এমন গ্রাম। তাহলে দেখো আমাদের সঠিক উত্তরটা ছিল কিন্তু 19.95 গ্রাম। আমি কিন্তু ওই ক্যালকুলেশনটাই ক্যালকুলেটরে করছিলাম, দেখো সেখানে আসছে কত 19.95 গ্রাম এরকম। তো এই কাহিনী হচ্ছে এখানে। এখন দেখো তোমার মানে অপশনের ভিতরকার কি অবস্থা, অপশনের ভিতরে ছিল হচ্ছে 20.145, তার মানে আমাদের সঠিক উত্তরটা কোনটা হবে, গ 20.145। ক্লিয়ার? আচ্ছা এখন আসো দেখো হ্যান্ড ক্যালকুলেশনে প্রথমে একটা জিনিস একটু ভুল করছিলাম, তো পরবর্তীতে ওটা আবার ঠিক করে দেখালাম। তো তুমি যদি আরও প্রিসাইজলি করতে চাও, টাইমটা একটু বেশি লাগতো, আমি ওখানে টাইম দিতে চাচ্ছি না, আমি আরেকটা তোমাকে করে দেখাবো এরকম, সেজন্য পরেরটাতে আসলাম। সিলভার নাইট্রেটে, এই যে সিলভার নাইট্রেটে আমরা কত দিছি, 1.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা, কতক্ষণ চালনা করলে ক্যাথোডে 1.61 গ্রাম কে জমা হবে, সিলভার জমা হবে। মানে এখানে আমাকে আসলে বলতেছে যে ডাব্লিউ এর পরিমাণটা হচ্ছে কত, 1.61 গ্রাম, তাহলে কতক্ষণ পরিমাণ চালনা করলে এটা হবে। তুমি এক কাজ করতে পারো, সিলভার আয়নের যেটা সেটাও মনে রাখতে পারো। তো সিলভার আয়নেরটা কত হয় বলো তো, 107 ইন্টু, আচ্ছা হচ্ছে 96500, তার মানে আমাদের এরকম হয় যে 0.00000 আর কি, দুইটা তিনটা না রে, 0011 এরকম গ্রাম পার কুলম। এটা কি হয় আসলে ভাই, জেরের ভ্যালু। এটা কি হয়, জেরের ভ্যালু। এটা হয় হচ্ছে তার আসলে জেরের ভ্যালু, এটা হয় মনে করো তার জেরের ভ্যালু। ওকে, আর এই যে এই পার্টটুকুতে আমরা একটু মিশাই ফেলি, ইন্টু জেড আইটি, আই মানে কত গ্রাম বিদ্যুতের কথা বলছিল এখানে, আসলে দেখো তো কত গ্রাম বিদ্যুতের কথা বলছিল ভাইয়া, কত গ্রাম, এই যে কোশ্চেনটা আমার এখানে ছিল কতক্ষণ চালনা করতে হবে আমাদের, কত 1.2 অ্যাম্পিয়ার 1.61 গ্রাম। আচ্ছা 1.2, আয়ের পরিমাণটা হচ্ছে 1.2, আর এখানে আছে হচ্ছে আমাদের টাইমটাই আমাদেরকে বের করতে হবে, সব কিছুর ভ্যালুই দেওয়া আছে এখানে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি 1.61 ইন্টু ইন্টু আর কিছুই নাই, ইন্টুটাকে আমরা ডিভাইড করে দিলাম, 0.0011 ইন্টু 1.2 এমন, এই ক্যালকুলেশন, এটাই হচ্ছে আমাদের সে টি এর ভ্যালু। ওকে, আচ্ছা তাহলে আমরা বলতে পারি 1.61 বাই হচ্ছে আমাদের 0.0011 ইন্টু 1.2 এমন ক্যালকুলেশন, সেটা হচ্ছে 1219 এত সেকেন্ড আসতে, সেটাকে আমরা মিনিটে নিয়ে চলে যাই, তাহলে থাকে আমাদের কত 20.32 এমনের কাছাকাছি। আচ্ছা তাহলে 20 মিনিট, অ্যাবাউট টু 20 মিনিট, 20.32 ছিল আমাদের, তাহলে 20 মিনিট ধরে চালাতে হবে। ওকে, এবার দেখো কপার সালফেটের দ্রবণে 5000 মিলি অ্যাম্পিয়ার 1 ঘন্টা ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে, এইটা করি তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে। দেখো
কপার সালফেটের দ্রবণ এখানে আমরা ক্যাথোডের ভিতরে চালনা করছি 5000 মিলি অ্যাম্পিয়ার 1 ঘন্টা ধরে। ওকে, আসো আমরা যদি এটা করি তাহলে ডাব্লিউ সমান কত, ZIT, জেডের ভ্যালুটা কত আমাদের 63.5 বাই হচ্ছে আমাদের 2 × 96500 আয়ের পরিমাণটা কত, কত পরিমাণ বিদ্যুৎ ছিল 5000 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 5000 মিলি অ্যাম্পিয়ারকে আমরা 5000 মিলি অ্যাম্পিয়ারে বানাবো, তাই না? অ্যাম্পিয়ার মানে 1000 দ্বারা ভাগ, মানে তো 5 অ্যাম্পিয়ার ইন্টু টি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড ধরে। ওকে, তাহলে এই 0000 আমরা এলিমিনেট করতে পারি, ঠিক আছে। এবার এটাকে যদি তুমি এলিমিনেট করো তাহলে 18 থাকে বা 180 থাকে আর কি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে 5 6 30 মানে এটা থাকে কত, 6 × 6 না? তাহলে এই একটা 2, এটা দিয়ে একটা 3 কেটে দিই, তাহলে 5 3 6 18, 18 × 5 মানে 90। তাহলে আমরা পাই হচ্ছে 63.5 গুণিত 90 বাই থাকে হচ্ছে 965। আমরা যেটা কাজ করবো, জিরো এখানে নিব, জিরো মানে দশমিক এখানে নিলাম, তাহলে 6.35 এরকম নিয়ে ফেললাম। তাহলে আমরা বলতেছি 6.3 × 9 বাই হচ্ছে আমাদের 9.6 বা 9.7 এমন, ঠিক আছে না? আচ্ছা 9.7, যেহেতু 5 ছিল 5টাকে আমরা এই পাশে নিয়েছি, এটাকে আমরা 6.4 বলতে পারি এরকম, ঠিক আছে। ওকে, এবার যদি আমরা এটাকে 3 দ্বারা এলিমিনেট করতে চাই, ঠিক আছে, কত দ্বারা ভাইয়া? 3 দ্বারা এলিমিনেট করতে পারো, অথবা তুমি এটাকে মানে সিম্পল এরকমও নিতে পারো। না, আমরা 3 দ্বারা এলিমিনেট করে ফেলি। এই আরেকটা ঘর যদি দশমিক নিয়ে চলে আসো তাহলে এটাকে 0.1 বলে দেওয়া যায়। আসলে কত বলে দেওয়া যায় বলো? 0.64 × 9 বাই আসলে 0.1 বলে দেওয়া যায়। আরেকটা ঘর দশমিক এখানে নিয়ে আসলে 0.1 না 1.0 বলা যায়। দশমিকটা আরেক ঘর সরালাম, এখানে দশমিকটা এক ঘর সরাইছি, 6.1 থেকে 0.6 এর এখানে নিয়ে আসছি, আর এখানে আমরা 9.7টাকে এত, তাহলে মানে 0.97, এটাকে আমরা 10⁻1 বলতে পারি না? 1 বলতে পারি। আর উপরে তাহলে আমাদের 6 মানে 64 × 9, তাহলে উপরে থাকতেছে কত বলো তো? 64 × 9 বাই থাকে হচ্ছে 100। কেমনে আসলো? এই যে এটা তো 1, এটা বাদ দিয়ে দিলাম, 64 × 9 0.64 × 9 ছিল, তাহলে আমরা উপরে নিচে 100 দ্বারা গুণ করে দিলাম লব এবং হরে, তাহলে এটাই আসে আমাদের। ওকে, এবার 64 × 9 এই গুণ তো আমরা ইনশাল্লাহ করতে পারবো, এটা নিয়ে সমস্যা নাই। 6 × 60 যদি করো তুমি, তাহলে আমাদের চলে আসে হচ্ছে 6 নং থাকে হচ্ছে আমাদের 54। ওকে, তাহলে 54 সাথে মানে 540 সাথে যখন তুমি করবা কত, 4 নং 36, 540 আর 36 কত হবে? 576 বাই হচ্ছে আমাদের কত, 100। তার মানে আসলে কত থাকে ভাই? 5.76। এই টেন্স টু এরকমের কাছাকাছি কিছু একটা থাকবে। ধরো আমি যদি এই ক্যালকুলেশনটা এক্স্যাক্ট ওখান থেকে করি, 63.5 বাই হচ্ছে 2 × 96500 ইন্টু হচ্ছে আমাদের 5 ইন্টু হচ্ছে আমাদের ভাই 3600। দেখো 5.76 পাইতেছি, এরা উত্তরটা পাইতেছে কত? 5.92। দেখা যাচ্ছে কি? 5.92। কাজ হচ্ছে এইটাই। তো এই তাহলে আমাদের সঠিক উত্তরটা এখানে আমরা দেখি কত আছে আমাদের, বলো তো? 5.92। এই যে এরকম। তো তোমাকে একটা এমসিকিউ কোশ্চেনের জন্য কখনো এরকম এতটা কাছাকাছি দিবে না, এবং এটা দিবে না এরকম কিন্তু কোনো সংবিধানে লেখা নাই, মানে দিতেও পারে। তো যদি দেয় তার মানে স্পষ্টত বোঝা যাচ্ছে তোমাকে আসলে টাইম কিল করার জন্য এরকম একটা কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে, যেন তুমি টাইমটা নষ্ট করো সেখানে। সো আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে অ্যাডমিশন পরীক্ষাতে আমাদের টেকার জন্য, মেডিকেল হোক, ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, আমি বারবার বলি সবগুলো কোশ্চেন উত্তর করতে পারাটা আমাদের জন্য জরুরি না। এর থেকে এখানে তুমি 3 মিনিট বা 2 মিনিটের সময় নষ্ট করতেছো, এই টাইমেই কিন্তু তুমি জ্ঞানমূলক আরও 4টা দাগায় দিতে পারবা, যেটা তুমি জানো উত্তরটা, তাই না? অবভিয়াসলি তুমি পড়াশোনা করেই গেছো, আমি ধরে নিচ্ছি, তাহলে তুমি আরও কিন্তু জ্ঞানমূলক কয়েকটা দাগায় ফেলতে পারো এর ভিতরেই। সো তুমি প্রথমে ওগুলা করো, ওগুলাতে যে টাইমটা সেভ করবা, তারপরে তুমি এটাতে দাও, তারপরে তুমি এর পিছনে টাইম দাও। কথা বোঝা গেছে? এই হচ্ছে কাজ, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো। এবার আসো উপরের দিকে যাই। কপার সালফেটের ভিতরে যদি আমরা 1 ফ্যারাডে চার্জ দেই তাহলে ক্যাথোডে কতটুকু জমা হবে? এখন কথা হলো যে যখন আমরা 2 ফ্যারাডে চার্জ দেই তখন আসলে আমাদের 63.5 গ্রাম জমা হয়, তাই না? বা 1 মোল জমা হয়। 1 মোল কপার মানে কত? এই যে এরকম থাকে না আমাদের, কপার 2+ থেকে যদি আমরা 2 মোল ইলেকট্রন দেই তাহলে তো আমাদের কপার সালফেট জমাটা হয়, কপার যেটা ভার্সন, সলিড ভার্সন। ওকে, এখন কথা হচ্ছে 63, এটা কত? 63.5 গ্রাম। তাহলে 2 মোল মানে 2 ফ্যারাডে দিলে 63.5 গ্রাম জমা হয়। 1 ফ্যারাডে দিলে কত? 63.5/2, তার মানে 63.5/2 করলে কত হবে? এই যে 31.75 এরকমের কাছাকাছি কিছু আসবে। কত? 31.75 গ্রাম, এটাই সঠিক উত্তর। ওকে, পরে বলে কপার সালফেটের দ্রবণে 0.61 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 40 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে সঞ্চিত কপার পরমাণু সংখ্যা কত বলছে? তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, সহজ কাজটা হচ্ছে যে আমরা কপারের মোল সংখ্যাটা বের করে ফেলি। দেখি, আসো, ডাব্লিউ সমান আমরা কি বলতে পারি ভাই? M/NF IT, এরকম না? এমন। তো আমি যদি W/M করে নিই, W/M, তাহলে এটাকে কিন্তু আমরা মোল সংখ্যা
এন এমন বলতে পারি। এই এনটা কি আসলে তার যোজনী, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি ভ্যালুগুলো বসাই দিই, আইটি বাই হচ্ছে আসলে আমাদের 2 ইন্টু 96500, এটা কিন্তু আমাদের এন। এখন এন থেকে যদি আমরা এমন করি যে এটা এই মূল সংখ্যা থেকে যদি আমরা এটা নিতে চাই, মূল সংখ্যা মানে কত, আমরা এন বাই এন এ এটাও বসাতে পারি। অণু পরমাণু আয়ন সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা সমান হচ্ছে আইটি বাই হচ্ছে আমাদের 2 ইন্টু 96500 এমন। আচ্ছা, তাহলে আমরা অনুসংখ্যাটাকে কি বলবো, আইটি। আইটি এর মানটা বসায় দাও দেখি। আইটি এর মানটা যদি আমরা বসাই দিতে চাই, আইটি কত ভাইয়া, 40 মিনিট এবং 0.16 অ্যাম্পিয়ার, কত 40 মিনিট ধরে, তাই না? ওকে, তাহলে আমরা বলবো হচ্ছে 0.16 ইন্টু 40 ইন্টু 60 বাই 2 ইন্টু 96500 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। এটা কি বানাইছি আমরা? এটা হচ্ছে তার এই যে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ করে দিছি এমন। এখন এই ক্যালকুলেশনটা আমাদেরকে কমপ্লিট করতে হবে আর কি, এই কাজ। তা আসো আমরা যদি যতটা শর্টে পারি ততটা শর্ট করে ফেলি। ফার্স্ট অফ অল এই একটা কাজ করলাম ধরো, ঠিক আছে। ওকে, এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আছে হচ্ছে আমাদের 9.65, হ্যাঁ। তাহলে দেখো আমি যদি এখানে 9.65 নেই এবং এখানে যদি আমি আসলে এখন দুইটা শূন্যকে, এখানে আমাদের 9.65 ছিল, তো এটাকে আমরা বাদ দিলাম। এখন আমি এখানে 2 ঘর সামনে আগায় নিয়ে চলছি, মানে আমরা কত দ্বারা আসলে 10 দ্বারা 100 দ্বারা ভাগ করছি, উপরে 100 দ্বারা ভাগ করবো, তাহলে 23 ছিল, এটা হয়ে যাবে কত 21। এই কাজ, ঠিক আছে। ওকে, এখন আমাদের যে কাজটা হইতে পারে সেটা হলো যে এখানে আছে এরকম এরকম, আমি এটা 2 দিয়ে কেটে দিই, এখানে আমাদের 2 থাকে, 2 ইন্টু 1.16 মানে হচ্ছে আসলে 0.32 থাকবে, 0.32 এখানে আমাদের থেকে গেল 2, এখানে 2 ছিল, হ্যাঁ। ইন্টু হচ্ছে কত আছে ভাই এখানে বলো, 6 ইন্টু 6 মানে হচ্ছে 36 ইন্টু 10⁻21 আছে, বাই হচ্ছে আমাদের 9.65। এই ক্যালকুলেশন আছে, বুঝা গেছে? আচ্ছা, আমি কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনে করতেছি তোমাকে 6, মানে আমি এটাকে আর নেই নাই, বুঝছো, মানে 6.1 থাকে, আর নিব না, থাক, আমাদের ক্যালকুলেশন অ্যাবাউট টু কাছাকাছি চলে যাবে, প্যারা নেই। এখন 32.32 আর হচ্ছে এখানে 36 আছে, তো এই ইস্যুটাকে তুমি কেমনে নিতে পারো, ধরে নাও আমরা যদি 3 দ্বারা ডিভাইডেড করি, তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 3.2, এখানে পাবো হচ্ছে আমরা ভাইয়া 12 এমন। ওকে, এখন 3.2 আর এই 3.2 এলিমিনেট করা যায় না। ধরে নাও আমি যদি একটা দশমিক এখানে দেই, 3.2 দেই এরকমভাবে, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3.2 দিলাম, এবং তাহলে আমাদেরকে এখানে হচ্ছে আমাদের 20 দিয়ে দিতে হবে, 20, 3.2, এই 3.2 আমরা কেটে দিই, এখানে কত থাকে আমাদের 12, তাহলে আমরা বলতে পারি আসলে 12 বা 1.2 ইন্টু 10⁻, কত 10⁻21 এতটি। তা আমাদের 1.2 ইন্টু 10⁻21 এরকম কিছু একটা পাচ্ছি, হ্যাঁ। তাহলে দেখি আমরা এই ক্যালকুলেশনটা এখান থেকে যখন করলাম তখন থেকে 0.16 ইন্টু 40 ইন্টু 60 বাই 2 ইন্টু 96500 ইন্টু 6.02 10⁻23। দেখো আমরা পাইছি 1.2 ইন্টু 10⁻21, ওরা পাইছে কত 1.7 ইন্টু 10⁻, কত 21। আমার 10⁻এর হিসাবটাও কিন্তু যথেষ্ট ঠিক আছে, 1.7, এই হচ্ছে এটুকু এখানকার পর্যন্ত ইরোর। এখন আমরা এখানকার সঠিক উত্তরটা দেখি, 1.19 10⁻21 সবগুলোতেই 21 দেওয়া আছে। কারণ কি? কারণ তুমি জানো যে তুমি ক্যালকুলেটর আসলে ইউজ করতেছো। তাহলে আমাদের ছিল হচ্ছে 1.79, হ্যাঁ, তার মানে 1.7 মানে সব থেকে বেশি যেটা 1.9, তাহলে কাছাকাছি উত্তর যাবে হচ্ছে ভাই এইটাই 79 বা 78। ওকে, এই হচ্ছে কথা। জিঙ্ক সালফেটের দ্রবণে 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে অ্যানোডে দ্রবীভূত জিঙ্কের পরিমাণ নির্ণয় করো। জিঙ্ক সালফেটের দ্রবণে আমরা 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করছি। আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস দেখাই, এটা আমরা কিভাবে করব। 1 কুলম্ব, কাহিনী হচ্ছে জিঙ্কের ভিতরে যে জিঙ্ক আসলে দ্রবীভূত হবে বলছে, তো তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়, এই যে দ্রবীভূত হচ্ছে। তাহলে দেখো কতটুকু বিদ্যুৎ চালনা করলে, 2 ফ্যারাডে বা আমরা কত বলতে পারি, 2 ফ্যারাডে বিদ্যুতে দ্রবীভূত হবে, 2 ফ্যারাডে বিদ্যুতে দ্রবীভূত হয় কত, ওই যে জিঙ্ক 65 গ্রাম এত। তাহলে 2 ফ্যারাডে মানে আসলে কত বলো তো, 2 ইন্টু 96500 এত কুলম্বে দ্রবীভূত হবে এত। এখন 1 কুলম্বে আমরা ডিরেক্ট বের করে ফেলতে পারি না, 65 বাই আমাদের কত 2 ইন্টু 96500। এটা কি আসলে তার জেরের মানটা না ভাইয়া, জেরের মানটা বুঝছো? যারা বুঝতে পারছো তাদের জন্য কিন্তু খুবই ইজি, তাদের এটা আসলে জেরের মান নির্ণয় চলে গেছে। তো এটা জেরের মানটা কত ছিল, 0.33, এই যে 0.0333 ছিল, এরকমই হবে হচ্ছে সঠিক উত্তরটা। দেখো আমি করে দেখাই, তাহলে আমাদের 65 বাই হচ্ছে 2 ইন্টু 96500, এই যে দেখো 0.336 বা 0.334 ইন্টু 10⁻⁻4, এই হচ্ছে কাজ। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত, খ। ক্লিয়ার? ওকে,
এরপরে আসো, পরের কোশ্চেনটা আমাদেরকে বলে ক্রোমিয়াম সালফেট দ্রবণে 3 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা ক্যাথোডে কত গ্রাম ক্রোমিয়াম জমা হবে, যেখানে ক্রোমিয়ামের ভর দেওয়া আছে হচ্ছে 52। হ্যাঁ, ক্রোমিয়ামের ভর দেওয়া আছে। এই টাইপের কোশ্চেন আমাদের জন্য যথেষ্ট ইজি। ক্রোমিয়াম সালফেট মানে আসলে কি, ক্রোমিয়াম 3+ আছে সেখানে যদি আমরা 3 মোল ইলেকট্রন দেই তাহলে কিন্তু 1 মোল ক্রোমিয়াম আমার কি হবে ভাই বলো তো, জমা হবে বা স্টোর হবে 1 মোল। তাহলে এখন এখানে আর এখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে 3 ফ্যারাডে বিদ্যুৎ দিলে কতটুকু জমা হয় ভাই, 1 মোল ক্রোমিয়াম। 1 মোল ক্রোমিয়াম, এখন 1 মোল ক্রোমিয়াম মানে আসলে কত, ওই আমাদের 52 গ্রাম ক্রোমিয়াম। তাহলে আমি তো 3 ফ্যারাডে বিদ্যুৎই দিছি, তাহলে আমাদের কতটুকু জমা হবে, 52 গ্রাম। সঠিক উত্তর বোঝা গেছে, ইজি কিন্তু। আচ্ছা, আবার দেখো এই অ্যালুমিনিয়াম, এই বিক্রিয়ায় 9 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুৎ দরকার। আচ্ছা তুমি দেখো 3 মোল ইলেকট্রন, 3 মোল ইলেকট্রন মানে আসলে 3 ফ্যারাডে। তাহলে 3 ফ্যারাডে দরকার তোমার কখন বলো তো, যখন 1 মোল অ্যালুমিনিয়ামের ভর কত, 27 গ্রাম। তাহলে 27 গ্রাম অ্যালুমিনিয়াম পাইতে দরকার কত তোমার, 3 ফ্যারাডে। তাহলে 1 গ্রাম অ্যালুমিনিয়াম পাইতে দরকার কত তোমার, সরি 1 গ্রাম না, হ্যাঁ 1 গ্রাম পাইতে তোমার দরকার হচ্ছে 3/27। আর যখন তুমি 9 গ্রাম অ্যালুমিনিয়াম চাইবা, 9 গ্রাম অ্যালুমিনিয়াম পাইতে কত, 3 গুণিত 9 বাই হচ্ছে 27। তাহলে 3 নং 27, 3 নং 27 কেটে যায়। তার মানে কত আসলে ভাইয়া, 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলেই সেখানে 9 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হবে। সঠিক উত্তর ক। ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপরে আসো পরের কোশ্চেনটা দেখো, 1 মোল বা 27 গ্রাম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে। 27 গ্রাম জমা করতে কি পরিমাণ লাগবে, আমরা মাত্রই করলাম। কতটুকু ছিল ভাই বলো তো, 3 ফ্যারাডে জমা ছিল, 3 ফ্যারাডে দরকার ছিল। 3 মোল ইলেকট্রন বা 3 ফ্যারাডে বিদ্যুৎ দিলেই তো আমার 27 গ্রাম অ্যালুমিনিয়াম বা 1 মোল অ্যালুমিনিয়াম জমা হইতো। এই আচ্ছা, আবার দেখো বিগলিত সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, টিন ক্লোরাইডের মধ্যে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কোন ধাতুর পরিমাণ সর্বাধিক সংখ্যার পরিমাণে জমা হবে। যার মোল সংখ্যা বেশি জমা হবে সে। তো মোল সংখ্যার ক্ষেত্রে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে দেখো মানে আমার এই সোডিয়ামকে জমা করতে 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, ম্যাগনেসিয়ামকে জমা করতে 2 ফ্যারাডে লাগবে, অ্যালুমিনিয়ামকে জমা করতে ভাই 3, সিলিকনকে জমা করতে 4 ফ্যারাডে লাগবে। তাহলে প্রত্যেকের 1 মোল করে জমা হবে। সোডিয়ামকে 1 ফ্যারাডে দিলে 1 মোল জমা হবে, ম্যাগনেসিয়ামকে 2 ফ্যারাডে দিলে 1 মোল জমা হবে, 2 ফ্যারাডে দিলে 1 মোল জমা হবে। তাহলে সব থেকে বেশি কার 1 মোল জমা হচ্ছে, কার বোঝা যাচ্ছে, সোডিয়ামের। সিলিকনের 1 ফ্যারাডে দিলে কত, 1/4 মোল জমা হবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 1/3 মোল জমা হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের সোডিয়ামেরই 1 মোল, মানে একেবারে সম্পূর্ণ বেশি, সব থেকে বেশি জমা হচ্ছে। এরপরে আসো, এরপরের টাইপটা হচ্ছে আমাদের বিভিন্ন তড়িৎ কোষ ভিত্তিক, বিভিন্ন ধরনের যে তড়িৎ কোষ আছে। নিচের কোন তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া বোঝায়। জারণ প্রক্রিয়া কোন তড়িৎদ্বার বোঝায়? তো জারণ বোঝায় মানে হচ্ছে স্ল্যাশ দেওয়ার আগে বলতেছে আগের অবস্থা, পরে বোঝাইতেছে পরের অবস্থা। জারণ মানে আমরা কি জানি, ইলেকট্রন ত্যাগ করা। তো দেখো জিঙ্ক 2+ থেকে জিঙ্ক মানে ইলেকট্রন গ্রহণ করছে সে, তার মানে এটা বিজারণ। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই যে জারণ। কপার বিজারণ, এই যে দেখো বিজারণ। ওকে, এরপরে দেখো নিচের কোন তড়িৎদ্বার বিজারণ প্রক্রিয়া বোঝায়। বিজারণ মানে এই যে দেখো ইলেকট্রন ত্যাগ করা, ফেরাম ছিল, ফেরাম থেকে ফেরাম 2+ হয়েছে, মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। কপার 2+ থেকে কপার হয়েছে, এই যে বিজারণ। এটা জারণ, এইটাও জারণ। আচ্ছা, অ্যানোড রূপী জিঙ্ক এর সাথে নিচের কোনটিকে ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে। অ্যানোড রূপে একে ব্যবহার করার মানে হচ্ছে এর জারণ বিক্রিয়াটাতে পজিটিভ থাকা লাগবে, এর জারণ বিক্রিয়াটাতে পজিটিভ থাকা লাগবে। এবং আমি ক্যাথোড রূপে যাকে ব্যবহার করব তার বিজারণটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তার বিজারণ বিভবটা এর সাথে যোগ করার ফলে যেন আমার পজিটিভ উত্তর আসে। তার মানেই বলতে পারবো আমরা যে ই সেলটা স্বতঃস্ফূর্ত বা ই সেলটা আমার কাজ করবে। তাহলে ভালো করে দেখো যে একে যদি আমরা জারণ হিসাবে ব্যবহার করি, একে জারণ হিসাবে, তার মানে তার পজিটিভের সাথে কোবাল্ট 2+, কোবাল্টের জারণ বিভব হয় হচ্ছে এরকম। তাহলে বিজারণ বিভবের পরিমাণটা কত হবে, বা কোবাল্ট 2+ থেকে কোবাল্টে পরিণত করতে সেটার পরিমাণটা কত হবে ভাই, -0.28 ভোল্ট এত হবে। তো মাইনাসের সাথে -0.28 এর সাথেও যদি আমরা +0.76 যোগ করি তাও কিন্তু উত্তরটা আমার কি থাকবে ভাই, পজিটিভ উত্তর থাকবে, তাই না, পজিটিভ উত্তর থাকবে। বাট এদের প্রত্যেকেরই বিজারণ বিভব দেখো, এটা তো জারণ বিভব দেওয়া আছে না, জারণ বিভবটাই কত, জিঙ্কের থেকে বেশি। তার মানে এদের বিজারণ বিভবের পরিমাণটা কি হয়ে যাবে, বিজারণ বিভব, যেমন এর বিজারণ বিভবটা দেওয়া আছে দেখো 1.66, এখন আমি -1.66 যখন 0.76 এর সাথে যোগ করব উত্তরটা আমার নেগেটিভ চলে আসবে। সেম যখন আমার এই যে -2.36 কেন নিচ্ছি, কারণ এটা তো আমার জারণ বিভব দেওয়া, আমি যাকে মানে ক্যাথোড রূপে ব্যবহার করব তার তো বিজারণ করবে, মানে এর বিজারণ বিভবটা আমাকে নিতে হবে। বিজারণ বিভবটা কি এক্স্যাক্ট, খালি সাংখ্যিক মানটা উল্টো। -2.36 যখন তুমি যোগ করবা এর সাথে তখন কিন্তু উত্তরটা নেগেটিভ চলে আসবে, তাহলে আমার এটা কিন্তু সেল হিসেবে কাজ করবে না। তার মানে একমাত্র সঠিক উত্তর হচ্ছে ক, বা এই কোবাল্টকেই আমরা রাখতে পারবো।
আচ্ছা, এরপরে দেখো জিঙ্ক এবং সিলভার তড়িৎদ্বারের জারণ বিভব যথাক্রমে 0.76 এবং -0.80। জিঙ্ক এবং সিলভারের জারণ বিভব, আচ্ছা জারণ বিভব কিন্তু, তাহলে এই যে একটা তড়িৎদ্বার বোঝাচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মানে জিঙ্কের জারণ হচ্ছে, সিলভার প্লাস থেকে সিলভার মানে সিলভারের বিজারণ হচ্ছে, কোষের ইএমএফ হবে হচ্ছে কোনটি? আচ্ছা, তার মানে এই টাইপের কোষের ক্ষেত্রে আমরা যেটা বলবো কোষের ইএমএফ বের করা যায় তিনটা ভাবেই, হ্যাঁ, আদর্শ একটা, তারপরে হচ্ছে যে বাকি তিনটাকে ওখান থেকে নিয়ে আসা যায়। ইএমএফ, ই সেল, ইনট সেল মানে হচ্ছে এই যে এটাই হচ্ছে কোষের ইএমএফ বের করার যে উপায়টা, ওকে, ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, ইনট এটা আমরা নিব হচ্ছে অ্যানোডের ভিতরে কাকে নিব ভাইয়া? জারণ বিভবটাকে সব সময় অলওয়েজ, ওকে, প্লাস ইনট এটা নিব হচ্ছে আমরা ক্যাথোডে নিব কাকে ভাইয়া বলো তো? বিজারণ বিভবকে সব সময়, সেটা ধনাত্মক আসুক ঋণাত্মক আসুক এমন, ঠিক আছে। এবার আমি চাইলে এটাকে ঠিক রেখে ইনট জারণটাকে রাখলাম, এটাকে যদি আমি উল্টাই দিই এটা ক্যাথোড থাকবে, বাট ক্যাথোডে যদি আমরা জারণ বিভবটা ধনাত্মক হয় তাহলে জারণ বিভব যদি ধনাত্মক হয় বিজারণ বিভবটা কি হবে? ঋণাত্মক, মানে বিজারণ বিভব যদি ধনাত্মক হয় জারণ বিভবটা কি হবে? ঋণাত্মক না? তো এটাকে আমরা এরকমও লিখতে পারি, ইনট, দেখো আমি কিরকম ভাবে লিখতে পারি, ওয়েট আমরা মানে একটু সুবিধা নেই, ঠিক আছে, এমন নেই, এই তিনটা ফর্মুলাতে লিখতে পারি। দেখো এখানে জাস্ট আমি একটু হালকা খালি কাজ টাজ করে দিব, সেটা হচ্ছে আমরা এমন নিতে পারি যে এটাকে আমরা প্রথমে এখানে আমরা নিব হচ্ছে ভাইয়া ক্যাথোডের জারণ, ক্যাথোডেরও যদি জারণ নেই তাহলে সামনে কি হয়ে যাবে বলো তো? মাইনাস, সাইনটা হয়ে যাবে হচ্ছে ভাই আমাদের এক্স্যাক্ট মাইনাস, এমনও লিখতে পারি, এটাকেও ইকুয়াল দিয়ে লিখতে পারি, এটাকে ইকুয়াল দিয়ে যদি লিখি, ক্যাথোডে আমাদের জারণটা থাকলো, বা এটাকে ঠিক রেখে যদি আমি এটাকে দেখো এটাকে ঠিক রেখে আমি এটাকে চেঞ্জ করছি, আবার এটাকে এখানে রেখে আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি না, এটাকে বিজারণ বললাম, এটার সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, এটাকে ক্যাথোডে বিজারণ এরকমও লিখতে পারি, আবার দুইটাকেই চেঞ্জ করে দিতে পারি, তখন দুইটার সামনে মাইনাস হয়ে যাবে। তার মানে আমরা দুইটাকে যখন চেঞ্জ করব তখন আসলে কি করব? দুইটাকে চেঞ্জ করলে এমনি নিয়ে নিব, ওয়েট, দুইটাকে যখন আমরা চেঞ্জ করব তখন হচ্ছে এমনি নিয়ে নিব। তো দুইটাকে যখন আমরা চেঞ্জ করব তখন আসলে দেখো দুইটাকে যখন আমরা চেঞ্জ করব তখন দুইটাকেই এটা এখানে আমাদের বিজারণটাকে জারণ নিব, ক্যাথোডের জারণ যদি নেই তাহলে এটা হয়ে যাবে কি? মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটাকে কি নিব? ক্যাথোডের আমরা জারণ নিতেছি, আর এখানে নিব হচ্ছে আমাদের বিজারণ, অ্যানোডে বিজারণ নিব, তখন দুইটাই মাইনাস। যে কোনোটা দিয়েই তুমি অ্যাপ্লাই করতে পারো, যে কোনোটা বুঝা গেছে কিনা আমার কথা? যে কোনোটাই তুমি আসলে অ্যাপ্লাই করতে পারবা ভাই। ওকে, তো এই হচ্ছে এখানকার কাহিনী। এবার দেখো যদি আমাদের এখানে উত্তরটা যেটা বের করতে হইতো সেটা কি বলতেছে, এইটা হচ্ছে আমাদের জিঙ্কেরটা জারণ বিভব নিতে হবে, জারণ বিভবটা কত? 0.76, তাহলে 0.76 নিয়ে নিলাম, প্লাস নিলাম, মাইনাস হলে মাইনাস হবে, প্যারা নাই। এটা দেখো এটার বিজারণ বিভব চাইছে, বিজারণ বিভব দিতে হবে আমাদেরকে, তো দুইটারই জারণ বিভব যথাক্রমে দেওয়া আছে। সিলভারেরও জারণ বিভব হচ্ছে 0.8 জারণ বিভব, তাহলে বিজারণ বিভবটা কি হবে? এক্স্যাক্ট উল্টো হবে, তাহলে এক্স্যাক্ট উল্টো হবে কত? মানে প্লাস 0.8 হয়ে যাবে। তার মানে এই দুটো যদি যোগ করো 8 7 কত হবে? 15, তাই না? মানে এখানে থাকলো হচ্ছে 6 15 মানে 1.56 এত ভোল্ট। তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে? 1.56 পজিটিভ, এই যে ঘ। আশা করি বুঝাই গেছে। এবার দেখো হাইড্রোজেন থেকে H+ অর্ধকোষটি কি প্রকারের অর্ধকোষ হবে? এই অর্ধকোষটাকে বলা হয় গ্যাস অর্ধকোষ। হাইড্রোজেন গ্যাস থেকে গ্যাস অর্ধকোষ নর্মালি আমাদের 5 ধরনের হয়, আমরা শিখবো সেটা, প্যারা নাই, যে কোশ্চিন আসতেছে কোশ্চিনের ভিতরে শিখে ফেলবো। আচ্ছা 25 নম্বর কোশ্চিন দেখো, ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহৃত হয়? মাথায় রাখবা মার্কিউরাস ক্লোরাইড ব্যবহার হয়। মার্কিউরাস বলতেছি আমি, নট মার্কিউরিক বলতেছি। কিউরিক মানে হচ্ছে আমাদের সর্বোচ্চ যোজনী, মার্কারির সর্বোচ্চ যোজনী কত হইতে পারে? 2 Hg2+। আর মার্কিউরাস যখন বলতেছি আস মানে হচ্ছে তার নিম্ন যোজনী, সেটা কত হতে পারে? প্লাস, শুধু প্লাস। তাহলে Hg2Cl2, এখানে দেখো মার্কিউরাস ক্লোরাইড ব্যবহার হয়েছে, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে, এবার দেখো সেম টু সেম এই যে কোশ্চিনটা, জিঙ্ক এরকম, সিলভার হচ্ছে তার, এটা কি সিলভারের জারণ বিভব দেওয়া আছে না? মোট তড়িৎ কোষের বিভবটি কত হবে? সিলভারের জারণ বিভব যদি ধনাত্মক হয়, মানে ঋণাত্মক হয়, তাহলে বোঝা যাচ্ছে বিজারণ বিভব কি হবে? ধনাত্মক হবে। তো বিজারণ বিভব ধনাত্মক হলে সে বিজারণ যেখানে ঘটবে মানে ক্যাথোডে, সেখানে ভালো কাজ করবে, আর যেখানে জারণ ঘটতেছে, জারণ বিভব ধনাত্মক, সেটাও ভালো কাজ করবে। তাহলে এই দুটাকে যোগ করলে তুমি আসলে পাবা কত? 1.56, বা এই যে আমাদের সঠিক উত্তর 559, এই দুটাকে যোগ করলে শেষ। ওকে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে নিচের কোনটির সাথে ক্যাথোড হিসেবে কাজ করে? হাইড্রোজেন তড়িৎদ্বারে তুমি যাকে ক্যাথোড হিসেবে কাজ করাবা সেটা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+। ওকে,
হাইড্রোজেনের নিচের কোনটি অ্যানোড হিসেবে কাজ করে? অ্যানোড হিসেবেও তুমি জিঙ্ক 2+কে ব্যবহার করতে পারবা হাইড্রোজেন তড়িৎদ্বারের জন্য, কারণ ওখানে গ্যাসের শুধু ট্রানজিশন হবে, এদেরকে নিয়ে অতটা বেশি চিন্তা নাই। আচ্ছা, কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে ভাই আসলে হাইড্রোজেন তড়িৎদ্বার, ঠিক আছে, মাথায় রাখবা হাইড্রোজেন তড়িৎদ্বার। আর এই যে ক্যালোমেল তড়িৎদ্বার বা আদার্স যে ধাতু আয়ন তড়িৎদ্বার, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। কোনটি জারণ বিজারণ অর্ধকোষ বা ইলেকট্রোড? জারণ বিজারণ অর্ধকোষ মানে একই মৌলের জারণও ঘটবে বিজারণও ঘটবে, মানে আমরা তো জানি যে অ্যানোডে এবং ক্যাথোডে একজনের জারণ ঘটে আরেকজনের কি ঘটে ভাইয়া? বিজারণ ঘটে। তাহলে দেখো যদি এমন হয় এই যে ফেরাম 2+ থেকে একটা ইলেকট্রনকে ত্যাগ করে সে কিসে পরিণত হতে পারে? আমার ফেরাম 3+এ। এটা ঘটলো। আবার ফেরাম 3+টা একটা ইলেকট্রনকে গ্রহণ করে কিসে পরিণত হতে পারে ভাই? ফেরাম 2+এ। তাহলে একই মৌলেরই আমার জারণ ঘটতেছে আবার তারই বিজারণ ঘটতেছে। তার মানে এটাকে যদি আমরা জারণ যেখানে ঘটতেছে সেটাকে যদি আমরা কি হিসাবে আমাদের অ্যানোড হিসাবে ব্যবহার করি, আর যেখানে বিজারণ ঘটতেছে সেটাকে যদি আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করি, তাহলে তো আমরা ব্যবহার করতে পারবো না? ধরুন আমরা বললাম যে Fe2+ থেকে Fe3+, এমন দিয়ে একটা লবণ সেতু বা হ্যান ত্যান কিছু বা আমাদের সেমি পারমিয়েবল পর্দা এরকমই দিলাম। Fe3+ থেকে কত ভাই? Fe2+। করতে পারি আশা করি। তো এই হয়ে গেল আমাদের হচ্ছে সেই তড়িৎ বিভবটা, জারণ বিজারণ তড়িৎ বিভব। দেখো তাহলে আমাদের সঠিক উত্তরটা এখানে কত হবে? Feটা কোথায় আছে? এই যে ফেরামে। ওকে, কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? বলে ফেলছি অলরেডি, হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার, হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা। আচ্ছা ওকে, এবার দেখো কোনটি মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার? ভালো করে পড়তে হবে, এটা আমি নিজেও ভুল করছিলাম। কোনটি মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার? এগুলা সবাই মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, ক্যাডমিয়াম তড়িৎদ্বারটা হচ্ছে মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার। আচ্ছা, মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার হয় কোনটি? এটা বলেই দিয়েছি, প্রমাণ, হাইড্রোজেন তড়িৎদ্বার মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে। ওকে, আচ্ছা পরের কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা বলতেছে হাইড্রোজেন তড়িৎদ্বারের প্রমাণ, হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মানটা কত? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মানটা সর্বসম্মতিক্রমে ধরা হয় হচ্ছে ভাই কত বলো তো? 0 ভোল্ট। ওরটা ধরে বাদ বাকি সবারটা নির্ণয় করা হয়। গ্যাস ইলেকট্রোডে কোন ধাতুর যুগল ব্যবহার করা হয়? গ্যাস ইলেকট্রোডে আমরা কাকে ব্যবহার করতে পারি? মাথায় রাখবা সব থেকে নিষ্ক্রিয় ধাতুগুলোকে ব্যবহার করব, যেমন হচ্ছে প্লাটিনাম এবং অ্যারাম। আচ্ছা, তারপরে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে অ্যাসিডের ঘনমাত্রা কত থাকা লাগে? 1 মোলার থাকা লাগবে ভাই। ওকে, এগুলা এমসিকিউ টাইপের কোশ্চেন, এগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে, জ্ঞানমূলক আর কি। এমসিকিউ টাইপ আবার বলতেছি, এমসিকিউ তো করতেছি। নিচের কোনটির শক্তিশালী বিজারক? শক্তিশালী বিজারক মানে ইলেকট্রন ত্যাগের ক্ষমতা যা সব থেকে বেশি। তো ধাতু সক্রিয়তা সিরিজ ছিল, ধাতু সক্রিয়তা সিরিজের সব থেকে উপরে ছিল কে বলো তো? লিথিয়াম। তার মানে সঠিক উত্তর হচ্ছে সেই ইলেকট্রন দ্রুত ত্যাগ করতে পারবে, তার মানে তার বিজারণ ক্ষমতা বা সেটাই হচ্ছে সব থেকে বেশি বিজারক। আচ্ছা, তড়িৎ বিশ্লেষকালে কোনটি আগে চার্জ মুক্ত হবে? কোনটা আগে চার্জ মুক্ত হবে? হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো ছিল তাদের তুলনায় হাইড্রোজেন আগে চার্জ মুক্ত হবে, হাইড্রোজেন আগে ইলেকট্রন গ্রহণ করে ফেলবে। কারণ আমরা জানি, আমি তোমাদেরকে এখানে লিখে দিই জিনিসটা একটু, যে আমরা জানি এরকম, আমরা ধরো কে ম্যাগাইভার এলো যেন ফিরে পেলো হারানো কিছুর আগে, এটা একটা সিরিজ। এই সিরিজের ভিতরে আরও কিছু মৌল যুক্ত আছে, দিয়ে তোমাদের এইচএসসি সিরিজটা দেখানো হয়, তুমি এটা যুক্ত করে দিতে পারো, ব্যাপার না। এখানে বোঝাচ্ছে যে মৌলটা যত নিচে আসে সে তত ধীরে ধীরে ইলেকট্রন ত্যাগ করবে বা তত কম ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। মানে যে উপরে আছে ধাতুর সক্রিয়তাটা হচ্ছে সব থেকে বেশি তার ধাতুর সক্রিয়তা বলতে কি বোঝায়? ইলেকট্রন ত্যাগের যে প্রবণতা সেটাই হচ্ছে তার ধাতুর সক্রিয়তা। ওকে, আর অধাতু সক্রিয়তা বলতে কি বোঝায়? অধাতু সক্রিয়তা মানে বোঝাচ্ছে যে অধাতু যেটা আমাদের আয়ন হয়ে গেছে আর কি, অধাতু না মানে ক্যাটায়ন আর কি, ক্যাটায়নের সক্রিয়তাটা হচ্ছে এক্স্যাক্ট এটার উল্টো। ধরুন এটা যদি ক্যাটায়ন হতো তাহলে এই আগে ইলেকট্রন গ্রহণ করতো, তারপরে উপরেরগুলো ইলেকট্রন গ্রহণ করার ক্ষেত্রে। তো আমরা এই কথাটা লিখবো এখানে যে ধাতুর ক্যাটায়নের সক্রিয়তা আমরা এরকম ভাবে লিখবো এটা ভাইয়া, ক্যাটায়নের সক্রিয়তা ধাতুর সক্রিয়তার উল্টো। ক্লিয়ার? মানতে হবে, ঠিক আছে। এরপরে চলে আসো পরের পার্টটার ভিতরে যাই আমরা। তাহলে এখানে বলো যে এখানকার ভিতরে সব থেকে নিচের মৌল কে আসলে? এই যে মানে কপার, হাইড্রোজেনের নিচে কপার থাকে, তার নিচে সিলভার থাকে, তারও নিচে থাকে হচ্ছে স্বর্ণ বা অ্যারাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অ্যারাম বা স্বর্ণ।
ওকে, এরপরে তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? দেখো এগুলা হচ্ছে আমাদের অ্যানায়ন। তো অ্যানায়নের ক্ষেত্রে মাথা রাখবে একমাত্র হ্যালোজেন এবং হাইড্রোক্সিল এরাই হচ্ছে চার্জ মুক্ত হতে পারে। এই যে নাইট্রেট, সালফেট, ফসফেট এরা চার্জ মুক্ত হবে না কখনো। কারণ এখানে আমার হ্যালোজেনও আছে, হ্যালোজেন এবং যখন আমাদের হাইড্রোক্সিল দুইটাই থাকবে তখন যার ঘনমাত্রা বেশি সে আসলে চার্জ মুক্ত হবে। কিন্তু যেহেতু এখানে আমার ঘনমাত্রা নিয়ে কোনো ইস্যু নাই, তার মানে হ্যালোজেনের তুলনায় আসলে হাইড্রোক্সিলটা চার্জ মুক্ত হয় আগে। যদি কার কিচ্ছু বলা না থাকে তাহলে কি হবে উত্তরটা? হাইড্রোক্সিল। এগুলো মাথায় রাখতে হবে আমাদের। নিচের কোনটি সব থেকে কম সক্রিয় ধাতু? কোনটা বলো তো? যার অবস্থা সব থেকে নিচে কে সেটা ছিল? সোনা, গোল্ড। সঠিক উত্তর ক। ওকে, কোনটি ধাতু ধাতব আয়ন তড়িৎদ্বার? ধাতু এবং ধাতব আয়ন, ধাতু এবং তার ধাতব আয়ন, এই তড়িৎদ্বারটা আসলে কোনটা সেটা বলো তো? কোনটা ভাইয়া? সিলভার ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। ধাতু তার অদ্রবণীয় লবণের তড়িৎদ্বার হচ্ছে এইটা। ধাতু ধাতব আয়ন, ধাতব আয়ন। আচ্ছা, সিলভার নাইট্রেট সেম। মার্কিউরাস ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। সঠিক উত্তরটা হচ্ছে আমাদের ধাতু ধাতব আয়ন, তাহলে হচ্ছে সিলভার নাইট্রেট। আর এটা হচ্ছে ধাতু এবং তার অদ্রবণীয় লবণের তড়িৎদ্বার এমন। আচ্ছা, এবার আসো সক্রিয়তা সিরিজে কোনটির অবস্থান উপরে? কোনটির অবস্থান উপরে? লেড, কপার, সিলভার তো পরে, লেডও পরে, ক্যালসিয়াম হচ্ছে উপরে। ওকে, তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজে নিচের কোনটি সঠিক? অ্যালুমিনিয়াম নিকেলের থেকে আগে। আচ্ছা, জিঙ্ক ম্যাগনেসিয়ামের থেকে আগে না ভাইয়া, কে না কে ম্যাগাইভার, জিঙ্ক তো আগে বেশি। ফেরাম সোডিয়ামের থেকে আগে না, সোডিয়াম তো মেলা উপরে। কপার টিনের থেকে আগে না ভাইয়া, কপার তো হাইড্রোজেনের নিচে, টিন হাইড্রোজেনের উপরে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এইটাই, অ্যালুমিনিয়াম নিকেলের তুলনায় আগে। নিকেল তো আমার নিচে ছিল। ওকে, তামার প্রমাণ বিজারণ বিভব কত? বিজারণ বিভব, তামার প্রমাণ বিজারণ বিভবটা হচ্ছে মানে কপারেরটা, এটা তো আমাদের দেখে দেখে আসলে মনে হয়ে যাওয়ার কথা ভাইয়া। এটা কত হয় বলো তো? পজিটিভ হয় এবং হয় হচ্ছে 0.34 এবং জিঙ্কেরটা হয় হচ্ছে 0.76। তবে 0.76 যদি প্লাস বলো তাহলে এটা আসলে জিঙ্কের জারণ বিভব, আর যদি বিজারণ বিভব বলো তাহলে -0.76। তাহলে জিঙ্কের প্রমাণ জারণ বিভব কত? জারণ বিভব বলছে, তাহলে জিঙ্ক তো জারণ করতে পছন্দ করে, যেহেতু জিঙ্ক হাইড্রোজেনের উপরে, তাদের জারণ বিভবের মানটা ধনাত্মক হয়। হাইড্রোজেন নিচে যাদের জারণ বিভবের মানটা ঋণাত্মক হয় বা বিজারণ বিভবের মানটা ধনাত্মক হয়। যেমন এখানে দেখো বিজারণ বিভবের মান চাইছে, এটা তামা বা কপার ছিল, সেটা আমার হাইড্রোজেনের নিচে, তার বিজারণ বিভবের মানটা কি হয়েছে? ধনাত্মক হয়েছে। জিঙ্কের জারণ বিভব তার হাইড্রোজেনের উপরে যেহেতু, তার জারণ বিভবের মানটা কি হবে? ধনাত্মক হবে। সঠিক উত্তর হচ্ছে ক, মানে খ, 0.76। অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে? অলওয়েজ অ্যানোডে কি ঘটবে? জারণ, অ্যানোডে জারণ। আচ্ছা, ধাতব আয়নের আগমন, ধাতব আয়নের নির্গমন, বিজারণ, জারণ। তাহলে সঠিক উত্তর কোনটা? জারণ। ওকে, ড্যানিয়েল সেল তৈরিতে কোনটি অ্যানোড রূপে ব্যবহৃত মানে ড্যানিয়েল সেল তৈরিতে অ্যানোড রূপে ব্যবহৃত তড়িৎদ্বার হলো কোনটি? ড্যানিয়েল সেলে আমাদের কোনটা ছিল বলো তো ভাই? জিঙ্কের অ্যাকোয়াস সলিউশন। ক, খ, গ সবই দেওয়া আছে, ঘয়ের উত্তরই দেওয়া নাই ভাই। তাহলে জিঙ্কের অ্যাকোয়াস সলিউশন এখানেও আছে। তো এটা তো সিঙ্গেল প্লাস, জিঙ্ক কি সিঙ্গেল প্লাস হয়? হয় না। জিঙ্ক হয় কি ভাই? ডাবল প্লাস, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার মানে এই যে ক। ওকে, পরের কোয়েশ্চেনে আসো দেখি। লবণ সেতুতে নিচের কোন লবণটি ব্যবহার করা হয়? লবণ সেতুর উত্তম লবণ সেতু হচ্ছে আমার কে? পটাশিয়াম ক্লোরাইড। মাথায় রাখতে হবে। অ্যামোনিয়াম নাইট্রেট আমি লিখে দিই, এই যে এখানে লেখাই আছে, ধরো এই যে লবণ সেতুকে নিচের কোনটি দ্রবণটি ব্যবহার করা যায়? পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারো তুমি, বললাম। এমন নাইট্রাস না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট না, ডাইক্রোমেট তো একেবারেই না। দেখো লবণ সেতুতে উপযুক্ত তড়িৎ বিশ্লেষণ হিসেবে কোনগুলো ব্যবহার করা হয় এটাই বলে দিব। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, নো প্রবলেম, অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, KCl, সোডিয়াম নাইট্রেট, এদেরকে ব্যবহার করবো। তাহলে পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট না, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট না, এদেরকে না। আচ্ছা, সালফেট, সোডিয়াম সালফেট না ভাই, এদেরকে না। পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, এই যেটা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? এমন পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট এদের। ওকে, তাহলে এরাই হচ্ছে আমাদের সেই লবণ সেতু। আসো পরের কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা বলতেছে, আচ্ছা এই একটা বিক্রিয়া দেওয়া আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপারে পরিণত হচ্ছে, ক্যাথোড রূপে কোন বিক্রিয়া ঘটে? এটা হচ্ছে আমার কি ডাবল সাইন, মানে হচ্ছে এখানে একটা কি আছে বলো? ডাবল সাইন মানে হচ্ছে এখানে আমাদের একটা লবণ সেতু আছে এমন। ওকে, থাকুক। এমন কথা হচ্ছে বিজারণ, প্রথম অংশ হবে হচ্ছে ভাই জারণ সবসময়, বা অ্যানোডের বিক্রিয়া, এবং পরের অংশ হবে হচ্ছে ভাই আমাদের বিজারণ। দেখতেই পাচ্ছি আমরা 2+ থেকে যদি কপারে পরিণত হয়, মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে দুইটা ইলেকট্রন ক্যাথোডে কোন বিক্রিয়াটি ঘটে? ক্যাথোডে কি করবে ভাই? কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার তৈরি করবে, খ। আচ্ছা, কোষের ইএমএফ নির্ণয়ের সূত্র কোনটি? দেখো আমি তোমাকে বলে দিছি, ই সেল সমান অ্যানোডে অক্সিডেশন, ক্যাথোডে অক্সিডেশন। না, ক্যাথোডে অক্সিডেশন হইতে হলে এটা কি নেগেটিভ হয়ে যাবে, ক্যাথোডে রিডাকশন, তাইলে পজিটিভ থাকবে দুটাই। অ্যানোডে অক্সিডেশন, ক্যাথোডে রিডাকশন, সঠিক উত্তর খ, হয়ে গেছে একটা। আচ্ছা, আবার দেখি অন্যান্যগুলো মিলেনি। ক্যাথোডে হচ্ছে অক্সিডেশন, ক্যাথোডে অক্সিডেশন নিলে তো আমাদের নেগেটিভ নিতে হবে ভাই, বললামই তো নেগেটিভ নিতে। অ্যানোডে অক্সিডেশন নিলে সেটা পজিটিভ হবে।
হবে না, অ্যানোডে তো অক্সিডেশনই হয়। আচ্ছা, ই সেল সমান অ্যানোডে রিডাকশন, অ্যানোডে রিডাকশন হলে অ্যানোডের সামনে মাইনাস হবে, কারণ অ্যানোডে অক্সিডেশন নিতে হয়, রিডাকশন বিজারণটা নিলে সামনে একটা নেগেটিভ হয়ে যাবে। ক্যাথোডে রিডাকশন, তাহলে তার সামনে প্লাস হতো আসলে। ওকে, সঠিক উত্তর একমাত্র খ। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, ই M2+ থেকে M1 হচ্ছে, মানে এটা কি ভাবে তার বিজারণ ঘটতেছে, বিজারণ বিভবের মান কত? 0.34। আচ্ছা, আর জিঙ্ক M2+ থেকে M হচ্ছে, M2+ থেকে M হচ্ছে, এটারও বিজারণ বিভবেরই মান দেওয়া আছে। দুটি দ্বারা গঠিত অর্ধকোষের বিজারণ বিভবের মান নির্ণয় করো। তাহলে দেখো দুইটারই বিজারণ বিভবের মান কি দেওয়া আছে? ধনাত্মক দেওয়া আছে। তাহলে যার বিজারণ বিভবের মানটা বেশি, যার বিজারণ বিভবের মানটা বেশি, মাথায় রাখতে হবে, সেটা আমার বিজারণ যেখানে ঘটে সেখানে যাবে। যার জারণ বিভবের মানটা বেশি সেটা আমার জারণ যেখানে ঘটে সেখানে যাবে। তাহলে দেখো এদের ভিতরে বিজারণ বিভবের মানটা কার বেশি? অবভিয়াসলি এর বোঝা যাচ্ছে, যেহেতু দুইটার সামনেই প্লাস, তার মানে এর বিজারণ বিভবের মানটা বেশি, তার মানে এটা আমার বিজারণ যেখানে ঘটে, কোথায় ঘটতো বলো তো? ই সেল সমান কি ছিল আমাদের? ই অ্যানোড, ই নট অ্যানোডের যেটা ছিল সেটা হচ্ছে অক্সিডেশন, আর প্লাস ই ক্যাথোড, সেখানে কি ছিল ভাই? রিডাকশন, রিডাকশন। তাহলে ক্যাথোডে যাবে হচ্ছে কে? প্লাস 2.3। আর দেখো অ্যানোডের ক্ষেত্রে এখানে কি বুঝাইছে? এটা তো আমাদের বিজারণ বিভব দেওয়া, বাট অ্যানোডে হবে কি? জারণ। তাহলে জারণ বিভব নিতে হবে, জারণ বিভব নিলে সামনে একটা মাইনাস হয়ে যাবে, যা ভ্যালু ছিল তাই 0.34। তাও দেখো আমাদের বিজারণ বিভবের মান এত বেশি যে আমাদের এখানে পজিটিভ ভ্যালু আসবে। তো পজিটিভ ভ্যালুটা কত আসে? 0.34। যদি আমরা 2.3 থেকে 0.34 বাদ দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে 1.96 ভোল্ট, এবং সেটার পরে পরিমাণটা কেমন? পজিটিভ। তাহলে সঠিক উত্তর কত? খ। বুঝতেছো? এরকম এই দুটো মিলে যদি আমরা অর্ধকোষ তৈরি করি তাও কিন্তু পজিটিভ ভ্যালু আসবে। আচ্ছা, আশা করি বোঝা গেছে। পরের কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেনটা বলে যে দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, 0.76, মানে এটা আমাদের জারণ বিভব দেওয়া আছে এবং সেটা পজিটিভ। ওকে, তার মানে সেটা আমাদের কি ই হিসাবে কাজ করতে পারে, অ্যানোড হিসাবে কাজ করতে পারে। হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাস, এটা কত? 0.0 ভোল্ট। তড়িৎদ্বার দ্বারা কোন তড়িৎ কোষের কোষ সংকেত কোনটি? তড়িৎদ্বার দ্বারা গঠিত তড়িৎ কোষের কোষ সংকেত নিচের কোনটি হবে? তো তাহলে আমরা এটাকে জারণ বিভবে রাখবো, মানে সেটাকে আমরা লবণ সেতু হোক বা ডিভাইডার হোক তার আগে রাখবো, এবং এটাকে রাখবো তারপরে। তাহলে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা ঠিক আছে। হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন, ঠিক আছে, ওকে। এখন দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, সলিড, মানে কোশ্চেনগুলো দেখো এখানে ইনফরমেশন কি কি এক্সট্রা দেওয়া আছে। এখানে দেখো কি দেওয়া আছে, হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন 1 অ্যাটমসফিয়ার, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটার চাপের পরিমাণটাও দেওয়া আছে। হাইড্রোজেন তড়িৎদ্বারে নর্মালি আমার আয়নের পরিমাণটা যদি 1 মোলার দাও এবং প্লাস যদি তুমি ওই যে চাপের পরিমাণটা কত দিবা? 1 অ্যাটমসফিয়ার দাও, তাহলেই কিন্তু 0 ভোল্ট হয়। তাহলে এটা কিন্তু বেশি রিলিভেন্ট 1-এর চাইতে। ওকে, দ্যাটস ওয়াই খ নাম্বার হবে আমার সঠিক উত্তর। দেখো এটা কেন হবে না? এখানে দেখো হাইড্রোজেন থেকে H+, তো এটা তো জারণ হবে না, জারণ হবে জিঙ্কের। আবার এখানেও সেম টু সেম, জারণ হবে না। ক্লিয়ার? আচ্ছা, লেড স্টোরেজ ব্যাটারিতে কোনটি ব্যবহৃত হয়? চোখ বন্ধ করে সালফিউরিক অ্যাসিড, আমরা তো জানি, তাই না? আচ্ছা, লেড সঞ্চয়ী কোষে কোনটি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হবে? তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কে ওখানে ব্যবহার হয়? বা সালফিউরিক অ্যাসিড, সেই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এবার দেখো লেড সঞ্চয়ী কোষে সালফিউরিক অ্যাসিড এর আপেক্ষিক গুরুত্ব কত? আচ্ছা, তার আপেক্ষিক রোধটা মাথায় রাখবা, সেটা হচ্ছে আমাদের কত হবে লেড সঞ্চয়ী কোষের জন্য? অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ ওহম, এই যে আমাদের 0.00 ওহম, 0.001 ওহম। ভাই এটা কিন্তু রিসেন্ট একটা মেডিকেল কোয়েশ্চেন, সো এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, আর লেড সঞ্চয়ী কোষে যখন আমাদের তার আপেক্ষিক গুরুত্বর কথা বলে, কার আপেক্ষিক গুরুত্ব বলো তো? লেড সঞ্চয়ী কোষে আমার এখানে বলছে যে ওকে সরি, লেড সঞ্চয়ী কোষে আমাদের সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কত? এটা চাইছে, এটা কি 1.25, আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? 1.25 হয় হচ্ছে এই তার আপেক্ষিক গুরুত্বের মান পানির, সরি সালফিউরিক অ্যাসিডের পানির তুলনায় যেটা কতটুকু ভারী সেটাই তো তার আপেক্ষিক গুরুত্ব বোঝায়। ওকে, এরপরে আসো, এটা তো আমাদের মনে রাখছে যে লেড সঞ্চয়ী কোষের অভ্যন্তরীণ রোধ কত, সেটার কত হবে? 0.001 ওহম। ওকে, এরপরে মোটর গাড়িতে ব্যবহৃত লেড সঞ্চয়ী কোষের মাঝে পানি দেওয়া হয় কেন? পানি দেওয়া হয় কেন? আচ্ছা, কারণ সালফিউরিক অ্যাসিডের আমরা কি ঠিক রাখতে চাই? আপেক্ষিক গুরুত্বটা ঠিক রাখতে চাই, ঠিক আছে? তাহলে সঠিক উত্তরটা আমাদের কোনটা? সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব ঠিক রাখতে। ওকে, স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতু খাদ্য শৃঙ্খলায় প্রবেশ করে? মাত্রই পড়তেছি, লেড ভারী ধাতু। আচ্ছা, শুষ্ক কোষের বিভবের মান কত? ইএমএফ এর পরিমাণটা আসলে শুষ্ক কোষের জন্য কত হয় ভাই? কত হয় বলো তো? 1.5 ভোল্ট। শুষ্ক কোষের অ্যানোড কোনটি? অ্যানোড হিসেবে শুষ্ক কোষের অ্যানোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ঠিক আছে, ক্যাথোড হিসেবে কার্বন দণ্ড ব্যবহার হয়, ক্যাথোড, এটা কি ভাই? ক্যাথোড। আর অ্যানোড হিসেবে ব্যবহার হয় হচ্ছে জিঙ্কের পাত। তাহলে এই হচ্ছে আমাদের গ।
ওকে, কোনটি লেড স্টোরেজ ব্যাটারির সংকেত বা কোষ ডায়াগ্রাম? আচ্ছা, লেড স্টোরেজ ব্যাটারির সংকেতের ক্ষেত্রে মাথায় রাখবা লেড সালফেট, সালফিউরিক অ্যাসিডের থেকে যে সালফেট সেটা থাকবে, এই যে যেমন লেড সালফেট, সালফিউরিক অ্যাসিড আছে এখানে, আর লেড অক্সাইড এবং লেড থাকে, মানে এটা থাকে বিজারণ অংশের ভিতরে, তাহলে সঠিক উত্তর আমাদের খ। আচ্ছা, আসো পরের কোয়েশ্চেনগুলোর ভিতরে ঢুকি। নিচের কোনটি রিচার্জ করা যায়? আচ্ছা, রিচার্জেবল ব্যাটারি এবং নন রিচার্জেবল ব্যাটারি। তো মাথায় রাখবা লিথিয়ামের দুই ধরনের ব্যাটারি হয়, একটা লিথিয়াম ব্যাটারি, একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন যেটা ব্যাটারি সেটা আমরা ইউজ করি নর্মালি হচ্ছে আমাদের ল্যাপটপ, মোবাইল, এই জায়গাগুলোতে, সেগুলো আসলে কি লিথিয়াম আয়ন ব্যাটারি। তো লিথিয়াম আয়ন ব্যাটারিটা কি হয়? রিচার্জেবল হয়। আচ্ছা, নিজের কোন ব্যাটারিটি হার্ট মানে আমাদের হার্টের পেস মেকারে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে কি লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম এসভিও ব্যাটারি, এই যে এসভিও ব্যাটারি, যেটা আসলে রিচার্জেবল না। ওকে, এরপরে আসো হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ কত? হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ এর ভ্যালুটা কত? তো হাইড্রোজেন ফুয়েল সেলের জন্য আমাদের, এটা তো আমাদের জিঙ্কের জন্য হয়, হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ ভ্যালু হয় হচ্ছে এই এক্স্যাক্ট আমাদের হাইড্রোজেন ফুয়েল সেলের জন্য ইএমএফ এর পরিমাণটা। ওকে, আচ্ছা, হাইড্রোজেন ফুয়েল সেলের জন্য, তো হাইড্রোজেন ফুয়েল সেলের জন্য আমাদের এই যে ইয়ার ভ্যালুটা কি বলে, এই 1.0, একটু ঝামেলা করতেছে, সরি, 1.10 যে ভোল্ট, এই ভ্যালুটা, এই 1.10 এই ভোল্ট, এই ভ্যালুটা থাকে হচ্ছে কার থেকে বলো তো? জিঙ্ক এবং কপারের থেকে, 0.76 আর 0.34 থেকে। তো ওটার সাথে গুলালে হবে না, আমরা ওটার সাথেই গুলাই ফেলছিলাম, আমরা না মানে আমি। তো আমাদের হাইড্রোজেন ফুয়েল সেলের জন্য ফিক্সড ভ্যালুটা কত? 1.23 ভোল্ট। আচ্ছা, হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কোনটি? গ্রাফাইট দণ্ড আমাদের অ্যানোড এবং ক্যাথোড দুইটা হিসেবে ব্যবহৃত হয় হাইড্রোজেন ফুয়েল সেলে। শুধু ড্রাই সেলে কিন্তু গ্রাফাইটটা শুধু আমাদের ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়, অ্যানোড হিসেবে ব্যবহার হয় কি জিঙ্ক। আচ্ছা, এরপরে আসি আমরা, ফুয়েল সেলের ক্যাথোড জ্বালানি রূপে ব্যবহৃত হয় কোন হলো? ফুয়েল সেলের ক্যাথোডে জ্বালানি রূপে ব্যবহৃত হয় কোনটি? হাইড্রোজেন গ্যাস ভাই, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসই ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল। আচ্ছা, নিচের কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট থাকে না? তো তরল ইলেকট্রোলাইট থাকবে না এরকম আমাদের ফুয়েল সেলটা হবে হচ্ছে এক্স্যাক্ট এই যে পিইএমএফসি। এই পিইএমএফসির মানে কি? এটা যেমন দেখো অ্যালকালি ফুয়েল সেল, এটা হচ্ছে পিএএফসি, ওকে, এমসিএফসি মেল্টেড কার্বনেট ফুয়েল সেল, এরকম। তো ঠিক এরকমই পিইএমএফসি, এটা হচ্ছে, এটা ছিল কি পারমিয়েবল এমন কিছু একটা, কাইন্ডলি একটু দেখে নিও, এটা হচ্ছে ফুয়েল সেল এমন, পারমিয়েবল ইলেকট্রন মেমব্রেন এমন কিছু থাকবে, ঠিক আছে, পারমিয়েবল ইলেকট্রন মেমব্রেন ফুয়েল সেল এরকম কিছু হতে পারে। আচ্ছা, হাইড্রোজেন ফুয়েল সেলের প্রভাবক হিসেবে এটাতে ভিতরে কি থাকে না? আমার তরল ইলেকট্রোলাইট থাকে না, গ্যাসীয় থাকে অবস্থায়। হাইড্রোজেন ফুয়েল সেলে প্রভাবক রূপে কোনটি ব্যবহৃত হয়? ওই যে প্লাটিনামটা কিন্তু আমরা ইউজ করি। নিচের কোনটি পরিবেশ বান্ধব? হাইড্রোজেন ফুয়েল সেল ভাই, এটা পরিবেশ বান্ধব, এখান থেকে আমাদের কোনো প্রকার ইমিশন হয় না যা আমাদের ক্ষতি করবে এমন। আচ্ছা, এখন বলতেছে একটা, সেটা হচ্ছে যে M3 সালফেটের দ্রবণে 0.1 বিদ্যুৎ কত সময় ধরে চালনা করলে ক্যাথোডে 1 গ্রাম M ধাতু জমা হয়, যেখানে M এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? 40। তাহলে এখানে আমার 3 দিয়ে বোঝাচ্ছে তার চার্জের পরিমাণটা, তাই না? তাহলে আমরা 40 পেয়ে গেলাম 0.1, এবং কতক্ষণ, কত সময় ধরে, আমাদের টি এর ভ্যালুটাই লাগবে আসলে। তাহলে আমরা বলতে পারি W ইকুয়ালস টু M/NF/IT, টি এর পরিমাণটা লাগবে। তাহলে আমাদের এখানে W কতটুকু জমা হয় ভাই? 1 গ্রাম, 0.1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলবো যে 1 গ্রাম জমা হচ্ছে এখানে কত? 40 বাই হচ্ছে 3 × 96500, আই মানে হচ্ছে কত? 0.1 এমন। তাহলে আমরা বলবো হচ্ছে যে 3 × 96500 বাই হচ্ছে আসলে কত ভাই? 4 ইকুয়ালস টু টি। এটাই হচ্ছে আমাদের টি এর মান, টি এর মান। তো টি এর মানটা এখান থেকে আমরা বের করে ফেলি। টি এর মানটা যদি এখান থেকে আমরা বের করি, তাহলে 96 আর 500, 25, 4, তাহলে 500 নিতে গেলে আমাদের আসবে হচ্ছে ভাই 100 কে ভাগ 500 যদি আমরা ভাঙি, তাহলে 12 48 আর হচ্ছে 25, 125, তাই না? 125 এখানে, আর 96কে যদি আমরা ভাঙি তাহলে থাকে হচ্ছে আমাদের সেখানে 25 24 এমন। তাহলে এটাকে যদি এটা দিয়ে আমরা এলিমিনেট করতে চাই, তাহলে মনে করো ওটা নাই আমাদের, 00টা ধরো এরকম নাই, তাহলে 96কে ভাঙলে থাকবে হচ্ছে আমাদের, আচ্ছা ডিরেক্ট ক্যালকুলেটারে দিয়ে যদি আমরা করি, এখানে ক্যালকুলেশন আমরা নিয়ে আসতে পারি হচ্ছে 96500 এমন। তো এমনটা আসো 4, তাহলে 1 প্রথমে থাকে হচ্ছে আমাদের 4, তাহলে এখানে থাকবে কত বলো তো? সরি, এটা 4 × 8, ভুল করছি একটু, 8। তার মানে এখানে থাকবে হচ্ছে আমাদের 1 16, তাহলে
কত 16 16 16, তাহলে 4 4 16, তাহলে 16 হয়ে যায়, এখানে থাকে হচ্ছে 5, তাহলে 5-এর পরে 1 দশমিক আসলো কেন রে, 1 1 দিয়ে যদি আমরা করি তাহলে থাকে হচ্ছে 4, আবার 1 0, তার মানে এখানে যদি আমরা আরেকটা 0 নিয়ে নিই তাহলে সেটা থাকে হচ্ছে 25, এমন, তাহলে হয়ে যায় হচ্ছে 100, তাই না? তাহলে এই তাহলে 2 4 1 2 5 2 4 1 2 5 ভাগ ইন্টু হচ্ছে আমাদের 3, সেটা কত হবে 2 4 1 2 5 ভাগ হচ্ছে আমাদের 3, তার মানে হচ্ছে 7 2 3 7, টি এর মানটা হয় হচ্ছে ভাই আমাদের 7 2 3 7 5 সেকেন্ড। ওকে, এত সেকেন্ড, এটাকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি এখন 1206.25 সেকেন্ড, মানে 25 মিনিট, এটাকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে চলে আসে হচ্ছে আমাদের 20.10 আওয়ার। আর আমরা ক্যালকুলেশনটাতে দেখি যে আমরা এটা ঠিক ক্যালকুলেশন করছি কিনা। 96500 ভাগ হচ্ছে 4, তাহলে কত 2 4 1 2 5, ঠিক করছি। তাহলে 20 পয়েন্ট এত আওয়ার। আমাদের সঠিক উত্তরটা আছে কোথায় আসলে এখানে? 1206 20 সেকেন্ড 2400, আমরা এই উত্তরটা পাইছিলাম রে কিছু 20 আওয়ার পাইছি, একটাতে পাইছিলাম 1206 মিনিট 1206 সেকেন্ড না, আর পাইছি হচ্ছে 72 375 সেকেন্ড। এই যে এটাই সঠিক উত্তর, সেকেন্ডেই সঠিক উত্তরটা দেওয়া আছে। ক্লিয়ার? ওকে, এই হয়ে গেল এখানকার। এরপরে বলে কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না, যেখানে বিদ্যুৎ শক্তি খরচ হয়, এমনকি তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষে মাথায় রাখবা যে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর হয়, মানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আর তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে তুমি বাইরে থেকে বিদ্যুৎ সরবরাহ দিচ্ছ, দিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে, এরকম। তার মানে সঠিক উত্তর আমাদের কোনটা? এই আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ। আচ্ছা, লেড স্টোরেজ সেলে কোনটি বিজারিত হয়? লেড স্টোরেজ সেলে কোনটা বিজারিত হবে আমাদের? বিজারিত মানে অলরেডি ওই যে দেখো লেড অক্সাইড আছে আর লেড ডাইঅক্সাইড আছে, তো লেড ডাইঅক্সাইডটাই আসলে বিজারিত হচ্ছে, কারণ সেখানে লেড মানে সেই লেড ডি ইলেকট্রন গ্রহণ করে লেড ধাতুতে পরিণত হয়। সঠিক উত্তর হচ্ছে ঘ। এই হচ্ছে এখানকার কথাবার্তা, ঠিক আছে? ওকে, এরপরে দেখো এরপরের কোয়েশ্চেনগুলোই হচ্ছে আমাদের ভার্সিটি বিভিন্ন বুয়েট মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউ, যেগুলো আমরা সলভ করে ফেলবো এখন।